শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। এই পবিত্র রমজান মাসে তোমরা রোজা রেখে পড়াশোনা চালিয়ে যাবে। যদিও তোমরা ভাবতে পারো যে পরীক্ষা অনেক পরে শুরু হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টিকর্তার কৃপায় আমাদের দেশ থেকে এই মহামারী খুব দ্রুতই শেষ হবে। মানুষ তখন তার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের তখন পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা যদি বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস না করো, এক সপ্তাহ পর্যন্ত অঙ্কটা ওই চ্যাপ্টারটা বন্ধ করে রাখো, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর অঙ্ক পারবে না। তোমরা যেন বাসায় পড়াশোনা করো, এর জন্য ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার, তোমাদের ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার অনলাইন ক্লাসে ভূমিকা রেখে অনলাইন ক্লাসের ভূমিকার জন্য প্রশংসা দাবি রাখে। স্যার আমাদের ন্যাশনাল কলেজ নিয়ে যেভাবে ভাবে তা হয়তোবা ঢাকা শহরে অন্য কলেজের অধ্যক্ষ স্যাররা ভাবেন কিনা আমার কল্পনার বাইরে। যেখানে অন্য অন্য কলেজের ছাত্রছাত্রীবৃন্দ বাসায় বসে অলস সময় পার করছে, মোবাইল দেখছে, পড়াশোনা বন্ধ করে বসে আছে, তারা ভেবে নিচ্ছে পরীক্ষা কবে শুরু হবে। সেখানে স্যার অনলাইন ক্লাসের মাধ্যমে ন্যাশনাল কলেজের ছাত্রছাত্রীদের এগিয়ে রাখছেন। আমার সহকর্মীবৃন্দ সবাই অনলাইন ক্লাস নিচ্ছেন। আমি ন্যাশনাল কলেজের অধ্যক্ষ স্যার এবং আমার সহকর্মীবৃন্দ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে আমার ক্লাস শুরু করলাম। আজকে তোমাদের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, যেটা তোমাদের বইয়ের শেষ অধ্যায়, একতরফা দাখিলা পদ্ধতি। দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। এখন একতরফা কি? যে পদ্ধতি কোনো নিয়ম কানুন মানে না। যেমন দেখো, মুদির দোকান, এরা নিজেরা মূলধন নিয়ে আসে, ব্যবসা চালায়, যেটা মুনাফা হয় তারা ভোগ করে। এরপর সেলুন, এরা হলো একতরফা প্রতিষ্ঠান। যাই হোক, আমি পরের প্রসঙ্গে একতরফা সম্পর্কে আসছি। এখন আমাদের হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা যে জাবেদা করি, খতিয়ান করি, সেগুলো কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ ধারে মাল ক্রয়, জাবেদা হলো ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট বা পদ হিসাব ক্রেডিট, সেখানে কিন্তু দুটো পক্ষকেই লিপিবদ্ধ করা হয়। কিন্তু একতরফায় কিন্তু অনেক সময় দুটি পক্ষকে লিপিবদ্ধ করা হইতে পারে, একটি পক্ষকে লিপিবদ্ধ করা হইতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু একটা পক্ষকেও লিপিবদ্ধ করা নাও হইতে পারে। দেখো, একতরফা দাখিলা পদ্ধতির ধারণা: হিসাব রক্ষণের পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হল দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি। আমাদের যে পূর্ণাঙ্গ যেটার উপরে নির্ভর করতে পারবো, নির্ভর বুঝে তো, আমরা নির্ভর করতে পারবো, এটা দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ফলাফল পাবো। এবং বিজ্ঞান কি করে? বিজ্ঞান এটা প্রমাণ করে দেখছে তো এটা ঠিক আছে, এটাই হলো দুতরফা। কিন্তু একতরফা কি? তাহলে যে হিসাব পদ্ধতি উক্ত দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন ও মূলনীতি পুরোপুরিভাবে মেনে চলে না, তার নামই কিন্তু একতরফা। এরা তাহলে কি করবে? দুতরফা নিয়মকানুন মানতে পারে, আবার নাও পারে। এটা কি বলবো আমরা? একতরফা দাখিলা পদ্ধতি। আর ছোটখাটো প্রতিষ্ঠানে, একটু আগেই তোমাদের একটা উদাহরণ দিলাম, ছোটখাটো প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়। একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। যেমন মুদির দোকান আছে, তারপর সেলুন আছে, বিউটি পার্লার আছে, এরা সাধারণত একতরফা করে। এখন তুমি ধরো একজন অ্যাকাউন্টেন্ট, সরকার বললো বাংলাদেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যে যতই ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাকে তাদের সবাইকে কর দিতে হবে, আয়কর দিতে হবে, তাদের আয় করতে হচ্ছে, ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে তখন তারা দুতরফা কনভার্ট করবে। এখন তোমাকে বললো আমাকে দুতরফা কনভার্ট করো। এই দুতরফা কনভার্ট করার জন্য আমাদের কিছু নিয়মকানুন আছে, যেগুলো আমরা জানবো। যাই হোক, একতরফা দাখিলা পদ্ধতি একটু অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, কিন্তু এটা দিয়ে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাইতেও পারে, আবার নাও পারে, এবং অবৈজ্ঞানিক মিশ্র ব্যবস্থা। এখানে শুধু কি হিসাবকে সংরক্ষণ করে? ব্যক্তিবাচক হিসাব, নগদান হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে কিন্তু নামিক হিসাব এখানে আসে না। একই সাথে প্রয়োজনে দুতরফা দাখিলা পদ্ধতি, একতরফা পদ্ধতি
বা বেদাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। বেদাখিলা কি মানে ওই যে মাঝে মাঝে আমি বললাম, মাঝে মাঝে একবার লেখে, মাঝে মাঝে দুইবার লেখে, মাঝে মাঝে লেখেই না। একতরফা দাখিলা পদ্ধতি কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের দুটি পক্ষকে লিপিবদ্ধ করে। আবারও বলছি, একতরফা দাখিলা পদ্ধতি কোনো ক্ষেত্রে দুটি পদ্ধতি লিপিবদ্ধ করে, কোনো কোনো ক্ষেত্রে একটি পদ্ধতিকে লিপিবদ্ধ মানে একটি হিসাবকে লিপিবদ্ধ করে, আর কোনো কোনো ক্ষেত্রে আদৌ লিপিবদ্ধ করে না। এখন একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করতে হবে? সর্বপ্রথম আমাদের দেখতে হবে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দেওয়া আছে কিনা। কারণ এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নিয়েই আমরা পরবর্তীতে তৈরি করব লাভ লোকসান বিবরণী, এবং সর্বশেষ আমরা বছরের শেষে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়গুলো নিয়ে তৈরি করব বৈশ্বিক বিবরণী। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি করার আগে আমাদের জানতে হবে কি কি করতে হবে। দেখো, সর্বপ্রথম প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, যেটাকে কেউ কেউ বলে বৈশ্বিক বিবরণী বলে। বা তোমরা যদি এমন লাগবে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়, তাহলেও হবে। কিন্তু এরপর লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। অনেক স্টুডেন্ট ভুলে লাগে লাভ লোকসান হিসাব, আসলে কিন্তু এটা হিসাব না। কারণ যেটা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না, তাকে আমরা হিসাব বলতে পারি না। এই জন্য কিন্তু একটা বিবরণী। এরপর আর তৃতীয়টা কি, বৈশ্বিক বিবরণী তৈরি করতে হবে। বৈশ্বিক বিবরণী তৈরি করতে হবে। যাই হোক, এখন এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন যে নির্ণয় করব, তাহলে সর্বপ্রথম প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দেখতে হবে। তুমি প্রশ্নটা পড়বে, পরে দেখবে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কিনা, সমাপনী মূলধন দেওয়া আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে দুটোই নির্ণয় করতে হবে। আবার মাঝে মাঝে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, সেক্ষেত্রে তাহলে তুমি সমাপনী মূলধন নির্ণয় করবে। এখন সেই প্রারম্ভিক মূলধন যে নির্ণয় করবো, সেটা আমাদের জানতে হবে প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করে। প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ। এখন একটা প্রশ্ন আসে, স্যার প্রারম্ভিক সম্পত্তি বছরের শুরুতে ব্যবসা যখন শুরু করে তখন কিছু মূলধন মানে টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করে, সেখানে প্রারম্ভিক সম্পত্তি থাকবে কিছু, আবার শুরুতে কিছু দায়ও থাকতে পারে, যেমন সে ঋণ করে টাকা আনছে অথবা ব্যাংক থেকে লোন নিচ্ছে। আবার শুরুতে কি কি সম্পদ থাকতে পারে, নগদ থাকতে পারে, হাতে নগদ, তার নিজস্ব কিছু টাকা থাকতে পারে, কিছু বাসা থেকে আসবাবপত্র নিয়ে আসতে পারে অথবা কিনে নিয়ে আসতে পারে, একটা বিল্ডিং আছে তার, সেই বিল্ডিংটা সে কারখানায় ব্যবহার করলো, এগুলো প্রারম্ভিক সম্পদ। আর সমাপনী মূলধন নির্ণয়ের সূত্রটা কি, সমাপনী সম্পদ বিয়োগ হলো সমাপনী দায়। সমাপনী সম্পদ কি, তাহলে বছরের শেষে যে সম্পত্তিগুলো থাকবে তাকে বলবো আমরা সমাপনী সম্পদ। তা সম্পদ যদি থাকে তাহলে কিন্তু দায়ও থাকবে, কিছু দায়ও তো থাকবে, যেমন পাওনাদার, পদবীর, ব্যাংক জমাধৃত, এগুলো থাকতে পারে। দেখো, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ বিয়োগ কিন্তু প্রারম্ভিক দায়, এটা কিন্তু আমাদের জানতে হবে। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করবা, প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ। আর সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করবা, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ। এখন আমরা যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করব, এর ছক আছে। ছকটা কি, একই সাথে যদি দুইটা করতে হয়, একটা প্রারম্ভিক সম্পদ আর একটা প্রারম্ভিক দায়, প্রারম্ভিক মানে কি মূলধন এবং সমাপনী মূলধন একই সাথে যদি দুইটা করতে হয়, তাহলে আমাদের দেখো কিভাবে ছকটা, দায় সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, সম্পত্তি সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা। এখন আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে কি কি সম্পত্তি দেওয়া আছে। সম্পদ তো তোমরা চিনো, সম্পদ বিভিন্ন ধরনের হইতে পারে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। একটু পরে আমি এটার ব্যাখ্যা আসছি। যেমন দেখুন, হাতে নগদ বা নগদ তহবিল বলতে পারে, এটা কিন্তু সম্পদ। ব্যাংকে জমা, এটাও কিন্তু সম্পদ। প্রাপ্য হিসাব, এটাও সম্পদ। মজুত পণ্য, এটা সম্পদ। প্রাপ্য হিসাব বা দেনাদার, যেটাকে তোমরা দেনাদার বলো, সেটা কিন্তু সম্পদ। বিনিয়োগ সম্পদ, আসবাবপত্র সম্পদ, ভূমি ধারণ করা সম্পদ। কেউ বলতে পারে স্যার যন্ত্রপাতি দেখলে যন্ত্রপাতিও সম্পদ। এখন দায় কি, পদ নোট, পদ হিসাব বা পাওনাদান, ব্যাংক জমাতিরিক্ত। এখন দেখো, প্রারম্ভিকের সাথে
প্রারম্ভিক সম্পত্তির যে টোটাল যোগফল, সেখান থেকে প্রারম্ভিক দায় যে মানে যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পর যে পার্থক্যটা পাওয়া যাবে সেটা কিন্তু প্রারম্ভিক মূলধন। কীরকম? প্রারম্ভিক সম্পত্তির যোগফল দেখা গেল 5 লাখ, আর প্রারম্ভিক দায় আছে 2 লাখ। 5 লাখ থেকে 2 লাখ বাদ গেলে তো কত থাকে? 3 লাখ। আবার সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে পাওয়া যায় সমাপনী মূলধন। এটা দেখা গেল 8 লাখ হয়েছে। 8 লাখ থেকে এখানে দায় আছে 3 লাখ। 8 লাখ থেকে 3 লাখ বাদ গেলে থাকে কত? 5 লাখ। তাহলে আমাদের দেখতে হবে যে অঙ্কের মধ্যে কী কী সম্পদ দেওয়া আছে, কী কী দায় দেওয়া আছে। সম্পত্তিগুলো সম্পত্তি পাশে বসাবো, দায়গুলো দায় পাশে বসাবো। তারপর প্রারম্ভিকের সাথে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মূলধন। এখন শুনুন, আমরা আমাদের যে মানে কি একটা প্রশ্ন এখানে যে স্যার আমি তো ছক কোথায় পাবো? তোমাদের বইতে তোমাদের ক্লাসে যে করানো হয়েছে সেখানে কিন্তু ছক আছে। তোমরা দেখবে বইয়ের কিন্তু 933 পৃষ্ঠায় ছকটা পাওয়া যায়। সেখান থেকে কিন্তু ছকটাকে পড়বে, কারণ ছক ছাড়া এখানে তুমি মানে কি ঘরও বুঝবে না, ঘর ধরে রাখতে পারবে না প্রথম। আর তোমাকে পরবর্তী দেখতে হবে ছকে কোনগুলো সম্পদ কোনগুলো দায়। একবার দেখলে তুমি বুঝবে কোনগুলো সম্পদ কোনগুলো দায়। এখন দেখো, তাহলে আমাদের মূলধন কিন্তু নির্ণয় শেষ। কি দেখলাম? প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন, আর সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে পাওয়া যায় সমাপনী মূলধন। এখানে লিখতে পারো, কেউ কেউ লেখে মূলধন সম্পত্তি ও দায়ের পার্থক্য, বা কেউ লেখে মূলধন। যাই হোক, এখন যে স্যার প্রারম্ভিক থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় কেন বাদ দিব? দেখো, তোমরা ক্লাসে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সাথে কিন্তু সম্পর্কটা ফার্স্ট ইয়ারেরই হয়, তাহলে প্রারম্ভিকের সাথে কিন্তু প্রারম্ভিকই হয়। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের সাথে কিন্তু সেকেন্ড ইয়ারেরই সম্পর্ক হয় ক্লাসের মধ্যে। তাহলে এই যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিবা, তাহলে এই যে ধরো ফার্স্ট ইয়ার তোমার কিছু বন্ধু যা হবে ফার্স্ট ইয়ার ক্লাসের স্টুডেন্টই কিন্তু তোমার বন্ধু হবে। তাহলে প্রারম্ভিক থেকে প্রারম্ভিক, আর শেষে মানে সমাপনী সেকেন্ড ইয়ার, ধরো সেকেন্ড ইয়ারের সাথে সেকেন্ড ইয়ার। তাহলে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ, সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায় বাদ। ধরো প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের বিষয় কিন্তু মনে আছে তো? একতরফা দাখিলা পদ্ধতি, দশম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। এখন আমরা আগেই বলছিলাম লাভ লোকসান বিবরণী। কেউ কেউ বলতে পারে স্যার আমি লাভ লোকসান হিসাব লাগবো না, কারণ আগেই বলা হয়েছে এরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না, এই জন্য এটাকে হিসাব লেখা যাবে না, লিখতে হবে লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণীতে কি? তাহলে দেখো, একতরফা দাখিলা পদ্ধতি কোনো নামিক হিসাব সংরক্ষণ করা হয় না, যেমন বেতন, ভাড়া, এগুলো কিন্তু নামিক হিসাব। এই নামিক হিসাবগুলো এখানে দেখানো হয় না। ক্রয়, তারপর বিক্রয়, এগুলো কিন্তু একতরফা দেখানো হয় না। হিসাবকালের শুরুতে প্রারম্ভিক মূলধন, একটু আগে দেখলাম এই যে প্রারম্ভিক মূলধন, আর হিসাবকালের শেষে যেটাকে বলে সমাপনী মূলধন, এর তুলনা করে সংশ্লিষ্ট হিসাবকালের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। তাহলে তোমাকে মূল কথায় আসি যে আমরা লাভ লোকসান বিবরণীতে কি কি আনবো? প্রারম্ভিক মূলধন আসবে এবং সমাপনী মূলধন আসবে, এটারও একটা ছক আছে। তাহলে যে ছকটার ব্যাপারে তোমাদের আগেও দেখানো হয়েছে, তারপর তোমরা বইয়ের মধ্যে দেখবে, পড়বে, 934 পৃষ্ঠায় তোমাদের ক্লাসে দেখানো হয়েছে, ওখান থেকে ভালো করে শিখে নিবে। তারপরে আমি এটা নিয়ে এখন আলোচনা করব। এখন এই যে দেখো, প্রতিষ্ঠানের নাম লিখবা, যে প্রতিষ্ঠান সেটা হতে পারে, যে প্রতিষ্ঠানের নাম থাকবে সেটা লাভ লোকসান বিবরণী। সালটা লাগবে 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরে, যদি 18 সাল থেকে লাগে 18 সালে, যদি 17 হয় 17 সালে। দেখো বিবরণ টাকা, বিবরণ টাকা ডেবিটে কি কি আসছে, মানে সরি বাম পাশে কি কি আসছে, এটাকে ডেবিট লেখা যাবে না, বাম পাশ। বাম পাশে বলার দরকার, মানে তুমি বুঝবে যে বাম পাশেটা প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচাবলী, অনাদায়ী পাওনা, এর সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ, অগ্রিম প্রাপ্ত আয়, এগুলো মূল এন্ট্রি। এগুলোই স্বাভাবিক অবস্থায় সবসময় আসে, প্রায় 95% থেকে 98% অঙ্কে এই এন্ট্রিগুলোই থাকে। সমাপনী মূলধন, উত্তোলনের মধ্যে আছে নগদ এবং পণ্য,
উত্তোলনের সুদ, অগ্রিম খরচাবলী, বিনিয়োগের সুদ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার অতিরিক্ত মূলধন কি, মূলধনের সুদ কীভাবে করব, উত্তোলনের সুদ কীভাবে করব, বিনিয়োগের সুদ কীভাবে করব। আমি একটু পরে বিস্তারিত আসছি এটার ব্যাপারে। এখন আমরা দেখি তাহলে আমরা কি শিখলাম। প্রারম্ভিক মূলধন আমরা কোথায় লাগবো, বাম পাশে। বাম পাশে কী কী আসবে, প্রারম্ভিক মূলধন আসবে, অতিরিক্ত মূলধন আসবে, মূলধনের সুদ আসবে, বকেয়া খরচাবলী আসবে, অনাদায়ী পাওনা আসবে, সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি আসবে, অগ্রিম প্রাপ্ত আয় আসবে, এবং সম্পত্তির যে অবচয় থাকবে সেটা হতে পারে দালান কোঠার অবচয়, যন্ত্রপাতির অবচয়, অথবা তোমার এই আসবাবপত্রের অবচয়। এখন অবচয় যদি 2-3টা থাকে লিখতে পারো অবচয় সমূহ, তারপর 3টা যোগ করে আলাদা। তাহলে ডান পাশে কী করবে, সমাপনী মূলধন, উত্তোলন আসবে নগদ পণ্য, উত্তোলনের সুদ, অগ্রিম খরচাবলী, খরচের অগ্রিমগুলো আসবে, বিনিয়োগের সুদ। এই এখন শোনো, যদি আমার ডান পাশ বড় হয়, ডান পাশ কিন্তু এইটা, আর বাম পাশ যদি ছোট হয়, যে পার্থক্য পাওয়া যাবে সেটাকে বলে নিট লাভ। কিরকম, ডান পাশের যোগফল হলো দেখা গেল 2,20,000, বাম পাশের যোগফল হলো 1,20,000, তাহলে পার্থক্য কত, 1 লাখ, তাহলে নিট লাভ 1 লাখ। আবার যদি বাম পাশ বড় হয়, ডান পাশ ছোট হয়, তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে আসবে নিট ক্ষতি। এখন 3টা পার্টের কথা বলছি। একটা বলছিলাম প্রারম্ভিক মানে কি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। আরটা কি বলছি, লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। আরটা কি বলছি, বৈশ্বিক বিবরণী তৈরি করতে হবে। বৈশ্বিক বিবরণী একটু আগেই বলছিলাম যে আমাদের বছরের শেষে প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মূলধনের একটা বিবরণী তৈরি করা হয়। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার যে আমি বৈশ্বিক বিবরণীতে কোন এন্ট্রিগুলো নিব, একটু দেখো। এই যে আমাদের সমাপনী যে টাকাগুলো আছে বৈশ্বিক বিবরণীতে, সেই টাকাগুলো যাবে। যে স্যার টাকা তো 2টা আছে, 2টা, প্রারম্ভিকটা যাবে না, শেষেরটা যাবে, এই শেষেরগুলো। এবং এই শেষেরগুলোর উপরে যেমন আসবাবপত্রের অবস্থা কিন্তু শেষের টাকার উপরে হবে, বিনিয়োগের সুদ যদি থাকে শেষের যে টাকা থাকে তার উপরে হবে, তারপর আর ভূমি দালান কোঠার অবস্থায় যদি শেষের টাকার উপরে হবে। তাহলে আমরা বৈশ্বিক বিবরণীতে কোন এন্ট্রিগুলো নিব, সমাপনী টাকাগুলো। কোন টাকাগুলো নিব, সমাপনী টাকা। এখন আমি একটু এগিয়ে বলছি, সম্পদ, দায় এবং মূলধনের একটা বিবরণী হলো বৈশ্বিক বিবরণী। তাহলে দেখো বৈশ্বিক বিবরণীতে কী কী আছে দেওয়া আছে। বৈশ্বিক বিবরণী মানে কি উপরে কোম্পানি প্রতিষ্ঠানের নাম লিখবা, বৈশ্বিক বিবরণী, তারপর সালটা লিখবা 2019 সালে 31শে ডিসেম্বর। সম্পত্তির পাশে কী কী যাবে, নগদ তহবিল, যদি সমন্বয় থাকে বাদ দিবা, না থাকলে সরাসরি ব্যাংকে জমা। যেমন এখানে আমি একটা সমন্বয় দেখাইছি, প্রাপ্য হিসাবের উপরে অনাদায়ী পাওনা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা যদি এখান থেকে বাদ দিবা। এখন শুনো, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা দেনাদারের নিকট থেকে যে টাকাটা আর কখনো আদায় করা সম্ভব নয়, সেটাকেই বলে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিশ্চিত ক্ষতি। কিরকম, আমি ধরো একজন ব্যবসায়ী, সেখানে এই ব্যবসার মধ্যে 20 জন ধরো আমার দেনাদার আছে, তাদের থেকে একজন দেনাদার, একটা লোকের কাছে আমি 2,000 টাকা পেতাম, সে কী করলো, সেই লোকটা মারা গেল। সে আর তার কোনো লোকও নাই, ঢাকা শহরে সে আর কেউ থাকে না। তাহলে আমি ধরে নিলাম এই টাকাটা কখনোই পাওয়ার সম্ভাবনা নাই। এটাই অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিশ্চিত ক্ষতি। আর অনাদায়ী দেনা সঞ্চিতি কি, সন্দেহ করতেছি, ভবিষ্যতে পাইতেও পারি, নাও পারি। যেমন আমি একটু আগে বললাম যে আমার বিশ্বাস যে করোনা ভাইরাস হয়তো বা অচিরেই বাংলাদেশ থেকে দূর হবে। এটা কিন্তু সন্দেহ করতেছে, হতেও পারে আবার নাও হতে পারে, তবে হবে আশা করি। যাই হোক, সম্পত্তির পাশে কী কী যাবেন, নগদ তহবিল যাবে, ব্যাংকে জমা যাবে, প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি যাবে, মজুত পণ্য যাবে, বিনিয়োগ যাবে, বিনিয়োগের অনাদায়ী সুদ থাকলে যাবে, খরচের অগ্রিম থাকলে যাবে, আসবাবপত্র থেকে অবচয় বাদ যাবে, ভূমি দালান কোঠা থেকে অবচয় বাদ যাবে। কেউ কেটে অবচয় সঞ্চিতি নামও লাগে, সমস্যা নেই। প্রতি হিসাব থেকে বাট্টানতি বাদ, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া করো। এরপর হলো মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের কথা তো তোমাদের মনে আছে, আমরা আর্থিক অবস্থার বিবরণী করার সময় মালিকানা সত্ত্ব পেয়েছি। মালিকানা সত্ত্বের সূত্রটা ছিল, মানে ছকটা ছিল, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ।
মাইনাস উত্তোলন, মাইনাস উত্তোলনের সুদ। এই দেখো সেই মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ থাকলে যোগ হবে, যোগ নিট লাভ মাইনাস উত্তোলন, মাইনাস উত্তোলনের সুদ। এখন আমরা এখানে কোন তথ্যগুলো নিব? আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে সমাপনী তথ্যগুলো যাবে, সম্পত্তিগুলো সম্পত্তির পাশে যাবে, দায়গুলো দায় পাশে যাবে, এবং দুটোর যোগফল কী হবে? একই হবে। এখন শোনো, বোর্ড পরীক্ষা দেখা গেল দুটোর যোগফল এক হয়নি, কাটবে না, তাহলেও তুমি 4-এর মধ্যে 3 পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা আছে সেটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু এই একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে মানে কি আমরা অঙ্ক করার সময় আরও কিছু জিনিসপত্র জানতে হবে। এই 3টে হলো ছক, যেটা তোমরা পাবে বইয়ের 933, 34 এবং 935 পৃষ্ঠায়। ওখান থেকে ভালো করে দেখে নিবে, অথবা তোমাদের খাতায় লেখা আছে সেখান থেকে ভালো করে পড়বে। এখন আর কি কি জানতে হবে? যে দেখা গেল দালান কোঠা, দালান কোঠা কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ। তোমাদের মনে আছে স্থায়ী সম্পদ কি? আমরা কিন্তু অনুপাত করণের সময় বা আর্থিক বিবরণী বিশ্লেষণের সময় বলছিলাম যে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ হলো যে সম্পদ 1 বছরের অধিক সময় পর্যন্ত কারবারে ব্যবহার করা হয় তাকে বলা স্থায়ী সম্পদ। আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো হলো স্থায়ী সম্পদ। এখন প্রশ্ন করতে পারো, স্যার স্থায়ী সম্পদ কেন বললেন? স্থায়ী সম্পদের নিয়মটা হলো বছরের শুরুতে যদি স্থায়ী সম্পত্তি থাকে, যেমন 50,000 আছে, কোনো নির্দেশনা নাই, সমন্বয়ে কিছু বলে নাই, বিক্রি করছে বা কিছু, তাহলে যেহেতু এটা অনেক বছর পর্যন্ত কারবারে থাকে, তাহলে স্থায়ী সম্পত্তি প্রারম্ভিক মূল্যই কিন্তু মূলধন নির্ণয়ের সময় আবার শেষে বসবে। এরপর আসে স্থায়ী সম্পদ, যে সম্পদ 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা যায়, 1 বছরের বেশি, তাকে স্থায়ী সম্পদ বলে। আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি। আমরা যখন মূলধন নির্ণয় করবো, ওই যে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করবো, সেখানে অনেক সময় অঙ্ক করতে গিয়ে দেখবে স্থায়ী সম্পত্তির মূল্য শুরুতে আছে, শেষে নাই। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, নিচে বলাও নাই বিক্রি করছে, তাহলে শেষেও কিন্তু ওই মূল্যটা আবার হবে। আবার অনেক সময় এমন হইতে পারে মালিক বছরের মাঝামাঝি তারিখে নতুন করে টাকা আনয়ন করে 10,000 টাকা দিয়ে একটি মোটরযান ক্রয় করেন, তাহলে এটাও কিন্তু সম্পত্তি বাড়লো, তাই বছরের মাঝামাঝি আনছে, তাহলে এটা কিন্তু মূলধন নির্ণয়ের সময় শেষে বসবে। আর চলতি সম্পদ কি? যে সম্পদ 1 বছরের কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে বলা হয় চলতি সম্পদ। হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য বিল, মজুত পণ্য, এগুলো চলতি সম্পদ। আর চলতি সম্পদটা হলো শুরুতে থাকলে শুরুতেই বাড়বে, শেষে থাকলে শেষে বাড়বে, এটা সামনে যাবে না। কিছু যদি নির্দেশ না থাকে সামনে আর যাবে না। তাহলে আমাদের সম্পত্তি যদি স্থায়ী সম্পদ শুরুতে থাকে শেষে বাড়বে বলা আছে, চলতি সম্পত্তি কি বলছি? শুরুতে থাকলে শুরুতেই বাড়বে, শেষে যদি কিছু নির্দেশনা না থাকে তাহলে শেষে আর বাড়বে না। তাহলে এরকম তো দায়ও আছে। যেটাকে বলো তোমার দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কি? বন্ধকি, ঋণপত্র। দীর্ঘমেয়াদী দায় কি? যে দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করা হয় না, মানে 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করা হয় না, মানে সেটা হলো দীর্ঘমেয়াদী দায়। যেমন বন্ধকি ঋণ, আমরা যে ঋণটা নেই, মানে জমি বন্ধক রেখে ঋণ নেই, অথবা ব্যাংক থেকে যে ঋণটা নেই, সেটা অনেকদিন পর্যন্ত ব্যাংকে ব্যবসা থাকতে পারে, সেটা হলো দীর্ঘমেয়াদী দায়। বন্ধকি ঋণপত্র, ব্যাংক জমাতিরিক্তের পাশে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটাও কিন্তু দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায়ও যদি শুরুতে থাকে, কোনো নির্দেশনা না থাকলে শেষেও বাড়বে। তাহলে এরকম তো চলতি দায়ও আছে, যে দায় 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করা তাকে বলা চলতি দায়। পাওনাদার, পদবিল, ব্যাংক জমাতিরিক্ত যদি পার্সেন্টেজ না থাকে, তাহলে এটা শুরুতে থাকলে শুরুতে, শেষে থাকলে শেষে। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, মানে কি তুমি একটা প্রশ্ন করতেই পারো স্বাভাবিক অবস্থায়, যে স্যার আপনি বলেন অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনটা কি? ব্যবসা শুরু করার পর মালিক যদি নতুন করে ব্যবসায় কোনো টাকা আনয়ন করে তাকে অতিরিক্ত মূলধন বলে।
কি বলছি, ব্যবসা শুরু করার পর মালিক যদি নতুন করে ব্যবসায় কোনো টাকা আনয়ন করে তাকে অতিরিক্ত মূলধন বলে। কিরকম? মালিক তার মোটর সাইকেল 4 লাখ টাকা বিক্রি করে 2 লাখ টাকা ব্যবসা আনয়ন করলেন, তাহলে এই 2 লাখ টাকা অতিরিক্ত মূলধন। কি কি অতিরিক্ত মূলধন হতে পারে দেখো। ব্যক্তিগত তহবিল হইতে ব্যক্তিগত তহবিল হতে অর্থ দিয়ে ব্যবসায়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করা হইলে, ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায় কোনো সম্পত্তি ক্রয় করা হইলে দেনাদারের নিকট হইতে টাকা আদায় করতে অসুবিধা হয় ব্যক্তিগত তহবিল হইতে ব্যবসায় অর্থ সরবরাহ করলে, ব্যবসায় কর্মচারী বেতন নিজস্ব তহবিল হইতে প্রদান করা হইলে, নিজ বাসগৃহে ব্যবহৃত কোনো সম্পত্তি নির্দিষ্ট মূল্যে ব্যবসায় সরবরাহ করলে, ব্যক্তিগত পণ্য বিক্রয়োপলব্ধ অর্থ ব্যবসায় সরবরাহ করলে। তাহলে দেখো, ব্যবসা শুরু করার পর মালিক যদি নিজস্ব তহবিল থেকে কোনো টাকা আনয়ন করে তাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো। এবার আসি, তাহলে উত্তোলন কি? মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো টাকা যদি তুলে নেয় তাকে বলা হয় উত্তোলন। সেটা হতে পারে নগদ উত্তোলন, হতে পারে পণ্য উত্তোলন, হতে পারে। দেখো উত্তোলনটা কি, যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ীদের নগদ অর্থ গ্রহণ করা হলে এটাও কিন্তু মালিকের উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ীদের পণ্যদ্রব্য গ্রহণ করলে, যেমন তার একটা ব্যবসা আছে, সে দেখা গেল বাসার জন্য 5 লিটার তৈল 1 বস্তা চাল সে নিয়ে গেল, এটা কিন্তু পণ্য উত্তোলন হিসেবে ধরতে হবে। ব্যবসায়ের সম্পত্তি বা পণ্য বিক্রয় করে বিক্রয়োপলব্ধ অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা করা হইলে, ব্যক্তিগত খরচ ব্যবসায়ীদের প্রদান করা হইলে, ব্যবসায়িক সম্পত্তির নির্দিষ্ট মূল্য ধরে নিজ বাসগৃহে ব্যবহারের জন্য আনা হইলে, আয়কর আছে যেগুলো আমাদের স্বাভাবিক অবস্থায় বেশি থাকে, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ছেলের স্কুলের বেতন প্রদান, এগুলো কিন্তু উত্তোলন। তাহলে উত্তোলনটা সম্পর্কে আমরা আবার যদি বলি, তাহলে উত্তোলন হতে পারে নগদ উত্তোলন, হতে পারে পণ্য উত্তোলন, হতে পারে মালিক আয়কর প্রদান করতে পারে ব্যবসা থেকে, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করতে পারে, ছেলের স্কুলের বেতন প্রদান করতে পারে, এগুলোকে আমরা কি বলবো? উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় লেখা থাকে যে মালিক প্রতি মাসে 2000 করে নগদ উত্তোলন করে। তাহলে প্রতি মাসে যদি 2000 হয় তাহলে 12 মাসে কত হয়? 24,000। 24,000 থেকে বলা আছে যে মালিক ব্যবসায়ের জন্য উত্তোলিত টাকা থেকে 4000 টাকা নিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে। তখন কিন্তু টোটাল উত্তোলন কত ছিল? 24। ওখান থেকে ডেলিভারি ভ্যানের টাকাটা বাদ দিয়ে কিন্তু নিট উত্তোলন নির্ণয় করা যায়, করতে হবে। এখন আমরা যদি আসি যে স্যার মূলধনের সুদ কীভাবে নির্ণয় করব, উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করব, তাহলে মূলধনের সুদ সম্পর্কে যদি বলি, অঙ্কে যদি বলা থাকে যে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য হবে, তাহলে আমরা যে প্রারম্ভিক মূলধন যেটা নির্ণয় করবো তার উপর সুদ ধার্য করব। অঙ্কে যদি বলা থাকে যে মূলধনের সুদ, তাহলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরবা এবং অতিরিক্ত মূলধনের তারিখ থাকলে সুদ ধরবা। অনেকে অতিরিক্ত মূলধনের তারিখ না থাকলে সুদ ধরে না, সেক্ষেত্রে টিকে দিবা। আবার অনেকে ধরে অতিরিক্ত মূলধনের তারিখ না থাকলেও 6 মাসের সুদ ধরে, তুমি উভয় ক্ষেত্রেই টিকে দিবা। নোট, যেটাকে আমরা নোট বলি, নোটে লিখে দিবা অতিরিক্ত মূলধনের তারিখ নাই বিদায় সুদ ধার্য করা হইল না। এখন দেখো মূলধনের সুদটা কীভাবে দেখাবা। মূলধনের সুদ আমরা কি করলাম, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ টাকা। বা আমরা নির্ণয় করার পর 2 লাখ টাকা পেলাম। বলা আছে প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। তা সুদ যদি ধার্য করি তাহলে 2 লাখ টাকার উপরে 10% দেওয়া হয় 20,000 টাকা। আর তোমার একটা প্রশ্ন তুমি করতেই পারো, স্যার সমাপনী মূলধনের উপর সুদ হবে না? না, সমাপনী মূলধনের উপর কখনো সুদ ধার্য করা হয় না। সমাপনী মূলধনের উপর সুদ ধার্য হয় না। আবার যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটার উপরে একত্রে সুদ ধরে কীভাবে হবে? দেওয়া আছে প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা। 1 জুলাই মালিক ব্যক্তিগত তহবিল হইতে 50,000 টাকা দিয়ে ব্যবসার জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করে, মূলধনের সুদ 10%। তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল? 2,50,000। 2,50,000 উপরে 10% কত হয়? 25,000। আর ব্যক্তিগত তহবিলে যে যন্ত্রপাতি ক্রয় করছে কত টাকা? 50,000 টাকা। এই 50,000 টাকা 10% কত হয়? 5,000। 6 মাসের জন্য কত? 2,500। তাহলে টোটাল সুদ কত? 27,500। দেখো
প্রারম্ভিক মূলধনের সুদ 2,50,000 ইন্টু 10%, 25,000। অতিরিক্ত মূলধনের সুদ 50,000 ইন্টু 10%, মানে কি 12,600, তাহলে 2,500। টোটাল হবে কত? 27,500। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অংশীদারি কারবারের চ্যাপ্টার নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে উত্তোলনের সুদ সম্পর্কে এর আগেও বলা হয়েছিল, আবার আজকে বলে দিচ্ছি। উত্তোলনের সুদ যদি মানে কি পার্সেন্টেজ না থাকে, উত্তোলনের সুদের কথা কোনো কিছু বলা না থাকে, উত্তোলনের সুদ ধার্য করবে না। উত্তোলনের সুদ নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়, পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য করা হয় না। এখন আসি যে প্রতি মাসে 1,000 করে কিভাবে দেখো উত্তোলনের সুদ। প্রতি মাসে 1,000 টাকা করে মিস্টার রহমান ব্যবসায়ীতে উত্তোলন করে। উত্তোলনের সুদ কত? 5%। তোমাদের ক্লাসেও বলা হয়েছিল, অংশীদারিতেও বলা হয়েছিল, আবারও বলি। তাহলে উত্তোলন কত? প্রতি মাসে 1,000, 12 মাসে 12,000, তাহলে উত্তোলনের সুদ 12,000 ইন্টু 5%। উত্তোলন সুদ সবসময় কয় মাসে হতে হবে? 6 মাসে। 12/6, তা 12,000-এর 5% করলে কত হয়? 600। 600 টাকাকে 12 দিয়া ভাগ, 6 দিয়ে গুণ, 300 টাকা। এটা হলো নগদ উত্তোলনের উপর সুদ। কি বলছি? প্রতি মাসে 1,000 টাকা করে উত্তোলন করে, তাহলে 12 মাসে কত? 12,000। এই 12,000 টাকার উপরে 5% কয় মাসের? 6 মাসের। উত্তোলনের সুদ স্বাভাবিকতা সবসময় কয় মাসে ধরা হবে? 6 মাসে। আবার বছরের মাঝামাঝি হইতে পারে, বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময় হইতে পারে উত্তোলন করলে, সেক্ষেত্রে সুদ কেমনে করবা? মিস্টার রহিম 1 অক্টোবর তারিখে 10,000 টাকা উত্তোলন করে। উত্তোলনের সুদ কয় পার্সেন্ট বলছে? 6%। উত্তোলনের সুদ 10,000 ইন্টু 6%, কয় মাসের? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। গুনে দেখবে কয় মাস। মাসের 1 তারিখ দেখলে ওই মাস ধরবে, মাসের 31 দেখলে ওই মাস বাদ যাবে। তাহলে যেহেতু 1 অক্টোবর বলছে, তাহলে 3 মাস। 10,000 ইন্টু 6% ইন্টু 12/3, 150 টাকা। কি বলছি? যে নির্দিষ্ট একটা সময় ধরে যদি উত্তোলন করে, সেক্ষেত্রে ওই উত্তোলনের উপর সুদ ধার্য করবে কিভাবে? দেখবে কয় মাস, সে কয় মাসের সুদ হবে উত্তোলনের সুদ। 10,000 ইন্টু 6% ইন্টু 12/3, 150 টাকা। এরপর তো তোমাদের এর আগেও বলা হয়েছিল, প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে, সূত্র কি বলছিলাম? মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু মানে কি 6.5। প্রত্যেক মাসের শুরুতে 1,000 করে উত্তোলন করলে সুদের হার 10%। মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 6.5, 1,000 ইন্টু 10%, 6.5, 650। প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 6। এখানে একটা উদাহরণ দিয়ে বলছি, প্রত্যেক মাসের মাঝামাঝি 500 টাকা করে উত্তোলন করলে সুদের হার 5%। মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 6, 500 টাকা ইন্টু 5% গুণ 6, তাহলে কত হয়? 150 টাকা। প্রতি মাসের শেষ উত্তোলন করলে সূত্র তো আগেই বলা আছে, মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু কত? 5.5। এখানে একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেক মাসের শেষে 400 টাকা করে উত্তোলন করে, সুদের হার 5%। মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 5.5, 400 ইন্টু 5% গুণ 5.5, 110। এরপরেও কিছু সূত্র আছে, কিন্তু এর আগেও বলা হয়েছিল প্রতি 2 মাস পর পর উত্তোলন করে। তাহলে সূত্র কি? মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 2.5। দেখো, প্রতি 2 মাস পর পর যদি উত্তোলন করে, 2,000 টাকা করে উত্তোলন করে প্রতি 2 মাস পর পর, তাহলে বছর উত্তোলন করবে কয়বার? 12 মাসে 1 বছর, 2 দিয়ে ভাগ দাও, 6 বার করে উত্তোলন করলে সুদের হার 10%। মোট উত্তোলন কত? কেউ যদি বলে মোট উত্তোলন কত, এমন কিন্তু সৃজনশীল আসে। 2,000 গুণ 6, কারণ 6 বার চলছে, 12,000 টাকা। সূত্র কি? প্রতি 2 মাস পর পর উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 2.5, তাহলে 2,000 ইন্টু 10% ইন্টু 2.5, তাহলে হয় কত? মানে 500 টাকা। এরপর আমাদের কি আছে? প্রতি মাসের প্রতি 3 মাস পর পর উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 1.5। আবার প্রতি 4 মাস পর পর উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 1। দেখো, প্রতি 3 মাস পর পর উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 1.5, আর প্রতি 4 মাস পর উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু মানে গুণ 1। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের নিয়ম নিয়ে মানে একতরফা, এবং তোমরা বাসায় যে পৃষ্ঠাগুলো থেকে সবগুলো পড়তে পারলাম, 933, 34, 35 পৃষ্ঠার সবগুলো পড়বে, নিয়মগুলো আবার দেখবে,
খাতা লেখাগুলো দেখবে, ভালো করে পড়বে, পড়ার পরে তোমরা দুটো অঙ্ক করে রাখবে, ঢাকা বোর্ড 2016 এবং ঢাকা বোর্ড 2017, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারের বইয়ের পিছনে আছে এবং সেকেন্ড ইয়ারের টেস্ট পেপার আছে। এই অঙ্ক দুটো করবে, যা আমি পরবর্তী ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করার সাথে সাথে তোমাদের খাতায় করে রাখবে, খাতার সামনে রাখবে, সেখানে তোমরা মিলিয়ে নিবে। কোনো সমস্যা থাকলে তোমরা আমার ইনবক্সে নাকি প্রশ্ন করবে, এবং তোমরা বাসায় সরকারের প্রদত্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, বাসায় থাকবে, বাইরে যাবে না, পড়াশোনা করবে, এবং আমাদের দেশ যেন দ্রুত এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয় তার জন্য সৃষ্টিকর্তার কাছে যার যার ধর্মীয় মোতাবেক প্রার্থনা করবে। সর্বশেষে আমি আমার ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারকে অশেষ ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করলাম এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি।